গতকালকে যে আমি যে পোস্টটা দিয়েছিলাম, পোস্টের নিচে অনেক রকমের কমেন্ট, এই ধরনের খবর তো কোথায় ছাপা হয়নি, এরকম অনেক। একজন বিজ্ঞ ব্যক্তি তিনি আমাকে একটা লম্বা একটা চিঠি লিখেছেন। তিনি মাঝে মাঝেই আমাকে একটা একটা করে এরকম ঠুকে যান এসে ভদ্র ভাষায়। তা আজকে আমি এই ভদ্রলোকের এই চিঠিটা পড়বো, শেখ হাসিনা প্রসঙ্গে আসবো, তারপরে মিটিং কি হলো রাত্রিবেলা, আগে নিজের প্রসঙ্গটা আগে সেরে নি। লিখছে রো রো F4Y, তার মানে ফিক্টিটাস নেম, এরা নিজের নাম দিয়ে করে না, বোঝা যাচ্ছে এরা হচ্ছে হয় গুপ্ত নয় জামাত। লিখছেন ভদ্র ভাষায়, আপনার আচরণে এত বেশি ছেলে মানুষই ভাব দেখা যায় যে আপনি গুরুত্বপূর্ণ কোনো তথ্য লিক করে বের করে আনবেন এমন মনে হয় না। আপনাদের পশ্চিমবঙ্গের আরো বিভিন্ন সাংবাদিকদের কথা তো শুনি, ওনাদের কথার মধ্যে প্রজ্ঞা, গভীরতা এবং বিশ্লেষণ পাই। তাদের বিপরীতে আপনাকে কৌতুক অভিনেতা টাইপের লাগে। আপনি প্রচুর বাড়তি কথা বলেন যা বাস্তবতার ধারে কাছেও না। আমার তো মাঝে মাঝে মনে হয় আপনি নিজেও ডিপ স্টেটের লোক কিনা, যে আওয়ামী লীগের লোকজনকে ধুলো দিচ্ছে। এটা হচ্ছে ওনার কমেন্ট। ওনার কমেন্টের আমি কোনোদিনই উত্তর দিই না। আজকে আমি ভাবলাম আপনাদের সঙ্গে এই কমেন্টটা শেয়ার করব। 2024 সালে যখন আমি শুরু করেছিলাম তখন কিন্তু আপনাদের পাশে কেউ ছিল না। আমি কিন্তু আপনাদের একটু শ্বাস নেওয়ার জায়গা দেওয়ার জন্য আমি এটা শুরু করেছিলাম, এবং আমি তখন বলেছিলাম এই অন্ধকার কাটবে, এই অন্ধকার থাকবে না কোনো দিনই, কোনো কিছু চিরস্থায়ী নয়। তখন প্রচুর আপনারা আমায় দেখতেন, তখন এত গজিয়ে ওঠেনি, মানে আশেপাশে বাংলাদেশ নিয়ে তো কথা বলার লোক তখন কিন্তু গজিয়ে ওঠেনি। একমাত্র এই বান্দা 2024 সালে 5 আগস্টের পর থেকে আমি টানা করে যাচ্ছি, এবং আপনারা সাক্ষী। একদিনের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে আমি কোনো কথা বলিনি। ফলে আমি শেখ হাসিনাকে ডোবানোর জন্য যে কথাগুলো বলছি সেই কথাগুলো মানে ওনার কথা অনুযায়ী আমি ডিপ স্টেটের লোক হয়ে আপনাদেরকে আমি ভুল বোঝাচ্ছি না। তার প্রমাণ হচ্ছে আমি যা যা বলেছিলাম যে ইউনূসের ক্ষমতা, ইউনূসকে ছাড়তে হবে, ইউনূস জেলে যাবে। দেখুন পারিপার্শ্বিক পরিবেশ ধীরে ধীরে যেরকম হচ্ছে, ইউনূস কিন্তু জেলে যাওয়ার পথ তৈরি হচ্ছে। আমি বলেছিলাম একে অন্যের সঙ্গে মারপিট করবে, দাঙ্গাহাঙ্গামা করবে, দেশে চূড়ান্ত অস্থিরতার সৃষ্টি হবে, বিএনপি ক্ষমতা এলেও কিন্তু শান্তি আসবে না, আমি বলেছিলাম। পাকিস্তান যখন আক্রমণ করলো, ভারত যখন আর আক্রমণ করলো, তার আগে থেকে আমি কিন্তু বলে যাচ্ছিলাম 15 দিন আগে থেকে যে এবার পাকিস্তান আক্রমণ করবে। যেদিনকে আক্রমণ করলো পহেলগাম হওয়ার পর, সেদিনকে রাত্রিবেলা হঠাৎ আক্রমণ করে দিল। তখনও আমাকে নিয়ে টিটকারি মারা হয়েছে, যে এখানে বলছে যে সাদা ফ্ল্যাগ উড়িয়ে পালিয়ে গিয়েছে। ছাড়ুন, বাংলাদেশের মিডিয়ার কথা ছাড়ুন। আলটিমেটলি কি আমাদের ডিজিএমও পরিষ্কার দেখিয়ে দিলেন কোথায় কোথায় আমরা মেরেছি, কোথায় কি ছবি আছে না আছে সব আমরা দেখিয়ে দিয়েছি। এখন কথা হলো, এই যে কথাগুলো আমি বলছি, আজকে যে টাইমস অফ ইন্ডিয়া আমি কাজ করতাম, আমি যদি ছাপার অক্ষরে এটা লিখতাম তাহলে কিন্তু এই প্রশ্নটা উঠতো, তখন টাইমস অফ ইন্ডিয়াকে কোট করা হতো। কিন্তু যেহেতু আমি এটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে ধরে নিয়েছি আমার রিটায়ারমেন্টের পর, তাই আমাকে ওই ইউটিউবার ভেবে নানান রকম গালিগালাজ করা হয়। এগুলো করে আপনারা কি আনন্দ পান আমি জানি না, আপনাদের কোন আনন্দ আপনাদের এতে আসে, মনে আসে। আমি যা যা বলেছি দেরিতে হলেও আপনারাই অধিকাংশ মানুষ স্বীকার করেন আপনার কথাগুলো কিন্তু মিলেছে। দেখুন, যে কথা বলার সে কথা আমি বলি, যে কথা বলার নয় সে কথা কিন্তু আমি বলি না, আমি বলেই দিই যে কথাটা বলার নয়। যেমন গতকালের যে মিটিংটা হয়েছে, যে মিটিংটাতে মোদিজি চেয়ার করেছেন এবং রাজনাথ সিং ছিলেন, আমাদের অমিত শাহ ছিলেন, সিডিএস ছিলেন, পূর্ব কমান্ডের জিওসিএনসি ছিলেন, এবং 3টে গ্যারিসনের লোকেরা ছিলেন। এই মিটিংটা 7টায় শুরু হয়, 7টা থেকে 9:30 না 10:30 অবধি মিটিংটা চলে। তারপরেতে আমি এই
পোস্টটা দিই। এখন এই যে মিটিংগুলো হচ্ছে, এই মিটিংগুলোর সারমর্ম এগুলো হচ্ছে ক্লাসিফাইড। আমি প্রথমেই বলে দিচ্ছি, এটা কিন্তু ক্লাসিফাইড। এই মিটিং এর ভেতরের কোনো অংশ আমি আপনাদের বলতে পারবো না, কারণ এটা অত্যন্ত গোপনীয়। এবং বুঝতেই পারছেন, আমি ইশারায় আকারে ইঙ্গিতে আমি কিছু পয়েন্ট আপনাদের ধরিয়ে দেবো, আপনাদের বুদ্ধি কাটিয়ে ধরতে হবে যে আমি কি বলতে চাইছি। রিসেন্টলি শেখ হাসিনা একটা ক্লিপিং শুনেছিলাম আপনার সমাজ মাধ্যমে। সেখানে তিনি বলছেন, ইনশাল্লাহ আমি ফিরব, যত অনাচার হয়েছে সব অনাচারের আমি বিচার করব, এবং প্রত্যেকে যারা যারা এই সমস্ত নির্যাতিত হয়েছেন সেই এলাকার পুলিশ এবং সেই এলাকার সমস্ত কিছু লোকজন, তাদের নাম ধাম ঠিকানা সমস্ত লিখে রাখুন, এদের বিচারের আওতায় আনবো। কেউ ছাড়া পাবে না। দেশকে আবার নতুন করে করব, আমার একটু সময় লাগবে, কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশকে আমি আবার নতুন সেই পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে যাব। এই সমাজ মাধ্যমে এই যে ভিডিও অডিওটা, এটা হয়তো অনেকে আপনারাও শুনেছেন, আমিও শুনেছি, কিন্তু অডিও ফডিও আমি লাগাচ্ছি না, কারণ ইউটিউব প্রচুর ঝামেলা করে এইসব করলে। এখন কথা হচ্ছে, এই আগস্ট মাস, সেপ্টেম্বরে আমি বলেছিলাম যে সেপ্টেম্বরের মধ্যে ঢুকবেন উনি। ফার্স্ট উইক বলেছিলাম, আমি বলেছিলাম ফার্স্ট উইক পেরিয়ে হয়তো 10 তারিখ হতে পারে বড় জোর। আমি কিন্তু আমার পয়েন্টে স্টিক করে আছি। আমি বলেছিলাম হঠাৎ করে দেখবেন পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। দেখুন পরিবেশ চেঞ্জ হয়েছে কিনা। আরো অনেক কিছু ঘটনা ঘটবে, আপনাদের চোখের সামনেই ঘটবে, এবং আমি প্রতিদিন বলে যাবো, প্রতিদিন আপনারা লিখে যাবেন যে আপনার কাছে কি, আপনি কি ওই মিটিং উপস্থিত ছিলেন। আরে ওয়াটারগেট কেলেঙ্কারি যখন হলো, ফাঁস হলো, সেই ওয়াটারগেট কেলেঙ্কারির কাগজপত্র যে বের করে আনলো যে সাংবাদিক, সে কি টেবিলের তলায় লুকিয়েছিল? বিল ক্লিন্টনের ওই যে যৌন কেলেঙ্কারি যে ফাঁস করলো, সেই খাটের তলায় লুকিয়েছিল? আরো এরকম বহু তথ্য আছে। নিট কেলেঙ্কারি, আমাদের এখানে সাম্প্রতিক কালে বলছি, নিট কেলেঙ্কারির যে ঘটনাটা ঘটলো, প্রশ্নপত্র ফাঁস যে সাংবাদিক বার করলেন, তিনি কি ওই প্রশ্নপত্র ফাঁসের সময় তিনি কি টাকা নেওয়ার জন্য বসছিলেন ওখানে? সুতরাং এই যে বিমক্কা প্রশ্নগুলো আপনারা করেন না, এই প্রশ্নগুলো করে নিজেদের বোকামি আর বাড়াবেন না। এগুলোকে বোকা বোকা ভাবে যে আজকে আমি ইউটিউবে বলছি বলে আমাকে 4টে কথা আপনারা শোনাতে পারছেন। আমি যদি আজকে কাগজে লিখতাম তাহলে পরে কেউ ট্যাপও করতে পারতেন না। কটা রিজয়েন্টার আপনি পাঠাতেন? কারণ রিজয়েন্টার পাঠাতে গেলে তো আপনাকেও তথ্য দিতে হবে, পাল্টা তথ্য দিতে হবে। কোর্ট, কাগজ তো কোর্টে চলে যাবে, তখন তো আপনি তো কোর্টের দরজায় দরজায় ঘুরে বেড়াবেন, আর শেষ পর্যন্ত জেলে গাড়ি ঘাটবেন, টানবেন, আর নইলে পরে আপনাকে বিরাট অঙ্কের ফাইন দিতে হবে। কাগজকে চ্যালেঞ্জ করা অত সোজা না। যাই হোক, বোদ্ধা বক্তব্য আমার যে এই যে গ্যারিসনগুলোকে ডাকা হলো, গ্যারিসনগুলোকে ডাকা হলো কেন? 1971 সালে যখন পাকিস্তান যখন আক্রান্ত হলো, ভারত যখন ঢোকালো, সৈন্য ঢোকালো, তখন আমাদের এখানে অরোরা ছিলেন আমাদের জিওসিএনসি ইস্টার্ন কমান্ড। এখন সেই জিওসিএনসি ইস্টার্ন কমান্ডকে কিন্তু ডাকা হয়েছে, এবং 3টে গ্যারিসন যেটা তৈরি হয়েছে সেটা সবাই শুনেছেন। আমি সেটাও বলেছিলাম 3টে গ্যারিসন তৈরি হবে, আর তখনও বলেছিলেন আপনি ঢপ মারছেন, সেটাও বলেছিলেন। আমি যা বলি তারই একটা করে কাউন্টার আসে। 90% লোক আমার বিশ্বাস করেন, 10% লোক এগুলোর নাম ভারিয়ে ওই রয় রয় ফোর FY এরা কারা করে। আরো একজন আছে মাহমুদ নাকি যেন নাম, তিনিও মাঝে মাঝে এসে তারও একটা কমেন্ট আমি আজ তুলে দেবো, তিনিও কিছু লিখবেন, তার কমেন্ট আমি তুলে দেবো। এরা আমার নামে রিপোর্ট করেছিল, এরা রিপোর্ট করে আমার রিচ কমিয়ে দিয়েছিল। ভারত সরকার ইউটিউবের সঙ্গে কথা বলে আমার সেই সমস্যা মিটিয়েছিল। আমি যেই কথাগুলো বলি যদি ভারত সরকারের বিপক্ষে যায়, ভারত সরকার আমায় ছেড়ে দেবে? খুব স্বাভাবিকভাবে আপনাদের সে ছাড়বে। আমি তাদের অনুমতি নিয়ে যতটুকু বলার ততটুকু বলি, যতটুকু বলার নয় আমি ততটুকু বলি না। এবার আসি মুদ্রা কথায়, যে আপনাদের এই যে বর্ডার এরিয়া যে রয়েছে, বর্ডার এরিয়াতে গ্যারিসনগুলোকে ডাকা হয়েছে, গ্যারিসনগুলো ওখানে রেডি হয়ে রয়েছে,
এবার গ্যারিসনগুলোর কাজ কি হবে না হবে সেটা আমি জানি না, সেটা মিটিংয়ের ভেতরে ঠিক হয়েছে। রাজনাথ সিং ছিলেন, অজিত দোভাল ছিলেন, 3 গ্যারিসনের কর্তা ছিলেন, সিডিএস ছিলেন, ইস্টার্ন কমান্ড ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন এবং উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের ঢাকা থেকে রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে। দীনেশ ত্রিবেদীকে কেন ডাকা হলো? দীনেশ ত্রিবেদীকে ডাকা হলো বাংলাদেশ সম্পর্কিত কোনো কারণে, নইলে দীনেশ ত্রিবেদীকে ডাকা হতো না। আরো একটা কারণ হচ্ছে শেখ হাসিনা মানে আর থাকতে চাইছেন না, আর থাকতে চাইছেন না শেখ হাসিনা। এখন তিনি বলছেন যে আমি হেঁটে হেঁটে পারলে চলে যাব, আমাকে আটকাতে পারবে না। এদিকে তার নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত ভারত ছাড়তে পারছে না। বরাবরই বলেছি তার নিরাপত্তা নিশ্চিত না করে ভারতবর্ষ ছাড়বে না। সুতরাং ভারতবর্ষকে তার নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছে। তার নিশ্চিত করতে গেলে যেগুলো দরকার সেগুলোই হয়তো সেই মিটিং আলোচনা হচ্ছে, নইলে গ্যারিসনগুলো এগোবে কেন? আমি এর বেশি কিন্তু কোনো আন্দাজ দেব না, আপনারা এর থেকে বুঝে নিন। গ্যারিসন কেন ওখানে 3টে গ্যারিসন থাকছে, সৈন্যবাহিনী কেন মোতায়েন থাকছে, বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হলো কেন, এবং সিটিএস ওখানে থাকলেন কেন, এগুলো আপনারা মিলিয়ে নিন, 2 2 4 করুন। আমি কিছু বলবো না, কারণ আমার ওপরে এমবার্গো আছে, আমি এমবার্গো ছেড়ে বেরোতে পারবো না। সুতরাং আপনারা একটু বুদ্ধি খাটান, বুদ্ধি খাটালেই আপনারা জানতে পারবেন। তবে একটা কথা বললাম, শেখ হাসিনা সেপ্টেম্বর 1st উইকের মধ্যেই ফিরবেন, তার আগে দেশ ফাঁকা হয়ে যাবে। আমি আজকে গ্যারান্টি দিয়ে আপনাদের বললাম, আগেও যেমন বলেছিলাম এখনো তেমন বলছি। আর আমি ওই ভদ্রলোককে বলি, দাদা আমি ডিপ স্টেটের লোক তো না, আমি পাক্কা ভারতীয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার প্রস্তুতি নিয়ে ভারতের কলকাতায় বড় ধরনের মিটিং করেছে আওয়ামী লীগের সাবেক অর্ধশতাধিক সংসদ সদস্য। 8ই আগস্ট কলকাতা নিউ টাউন এলাকায় অনুষ্ঠিত বৈঠকে দলটির 50 থেকে 55 জন সাবেক এমপি উপস্থিত ছিলেন। দেশে ফিরতে প্রয়োজনীয় কাগজপত্রের জন্য আবেদন, কোন প্রক্রিয়ায় ও কিভাবে তারা ফিরবেন, ফেরার আগেও পরে আইনি প্রক্রিয়ার প্রস্তুতি এবং ফেরা উপলক্ষে দলীয় সমাগমের আয়োজন নিয়ে বৈঠকটিতে আলোচনা হয়েছে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে। বৈঠকে দলটির শীর্ষ পর্যায় থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যেসব নেতা শেখ হাসিনার সাথে দেশে ফিরবেন না তাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হতে পারে। গত 2 বছরের বেশি সময় ধরে ভারতে থাকা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা অনেকগুলো বৈঠক করলেও এত বড় আকারে শুধু সাবেক এমপিদের বৈঠক এই প্রথম অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন বৈঠকে উপস্থিত থাকা বেশ কয়েকজন সাবেক এমপি। তারা দাবি করেছেন বৈঠকটিতে শেখ হাসিনার সাথে সাবেক এমপিরা কিভাবে দেশে ফিরবেন ও ফেরার পরে করণীয় নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আবার এই বৈঠকটি বাংলাদেশের বাইরে এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটিকে ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা যাচ্ছে। বিশেষ করে ঝুলে গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 24 5ই আগস্টে বাংলাদেশে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের বহু নেতাকর্মী ভারতে চলে যান। 2 বছর পরও তাদের অনেকে সেখানে আছেন, তবে এখন তারা শেখ হাসিনার ডাকে বাংলাদেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশ সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ দলটির সাবেক মন্ত্রী, প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য বা বিভিন্ন সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্বের অন্তত 100 থেকে 120 জনের মতো পশ্চিমবঙ্গে মূলত কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আছেন। 24 আগস্টের পর থেকে বিভিন্ন সময় তারা ভারতে যান। শীর্ষ পর্যায়ের নেতা ছাড়াও মধ্যম ও স্থানীয় পর্যায়ের অনেক নেতাকর্মীরাও ভারতে গিয়েছিলেন। আছেন পুলিশের বিভিন্ন পদমর্যাদার প্রায় অর্ধশত কর্মকর্তা, আছেন বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সাবেক কিছু কর্মকর্তাও। কলকাতা দিল্লি সূত্রগুলো বলছে 24 5ই আগস্টের পর দলটির হাজারেরও বেশি নেতাকর্মী ভারতে গিয়েছিলেন। এদের মধ্যে অনেক নেতা পরে নিজেদের সামর্থ্য অনুযায়ী ইউরোপ, আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নানা দেশে চলে গেছেন। আবার গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও পরে মধ্যম ও স্থানীয় পর্যায়ের বেশিরভাগ নেতা বাংলাদেশে ফিরে যান। সাবেক মন্ত্রী, এমপি, দলের প্রেসিডিয়াম সদস্য, অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ নেতৃত্ব, সাবেক পুলিশ ও প্রতিরক্ষা কর্মকর্তাদের বেশিরভাগই এখনো ভারতের বিভিন্ন শহরে আছেন। এদের বেশিরভাগ আছেন কলকাতায়। সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দলটির নেতারা সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে অনলাইনে বাংলাদেশের তৃণমূলের সাথে যোগাযোগ রক্ষা করে আসছেন। গত 5ই আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে সাংবাদিকদের সামনে বলেছিলেন তিনি ডিসেম্বর নাগাদ বাংলাদেশে ফিরে যেতে চান।
এর আগে 3টি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকেও তিনি একই কথা বলেছিলেন। শেখ হাসিনা গত 10 জুলাই রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন তিনি তার দলের নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে যাবেন এবং ফিরে গিয়ে আদালতে আত্মসমর্পণ করে আইনি লড়াই করবেন। শেখ হাসিনা ইস্যুকে ঘিরে তারেক রহমানের ভারত সফর নিয়ে গত কয়েকদিন ধরে ব্যাপক আলোচনা হচ্ছে। তারেক রহমানের ভারত সফর ও দেশ দুটির মধ্যকার কূটনৈতিক সম্পর্কে বিষয়টি এখন এতটাই আলোচিত হচ্ছে যে কারণে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার যে ঘোষণা দিয়েছিলেন সেটি আপাতত আলোচনার বাইরে চলে গেছে। কিন্তু দলটির একাধিক সূত্র বলছে আওয়ামী লীগ প্রস্তুতি নেওয়া শুরু করেছে। গত 5 আগস্টের সংবাদ সম্মেলনের পর কিছু নেতা দিল্লিতে শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিলেন। সেই সাক্ষাতে শেখ হাসিনা নেতাদের বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন, বিশেষ করে যে কোনো ধরনের কোন্দল দূরে সরিয়ে রেখে কিভাবে দেশে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে হবে সে ব্যাপারে কথা হয় বলে জানিয়েছেন দিল্লির বৈঠকে উপস্থিত থাকা এক নেতা। আওয়ামী লীগের নেতারা বলেছেন গত 2 বছর ধরে দলের নেতৃত্বে পরিবর্তন আনা কিংবা পুরনো রাজনৈতিক অবস্থান বদলের জন্য বেশ কয়েকবার চেষ্টা হয়েছিল। রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগের ধারণা ঘিরে দলটির ভেতরেও আলোচনা হয়েছিল। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রিফাইন্ড বা সংস্কারের মাধ্যমে অপেক্ষাকৃত কম বিতর্কিতদের নেতৃত্বে আনার বিষয়টি বন্ধুপ্রতিম দেশ ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে শেখ হাসিনার কাছে পৌঁছানো হয়েছিল। তখন শেখ হাসিনা কারা দায়িত্ব নিতে চান সে ব্যাপারে জানতে চেয়েছিলেন, কিন্তু মধ্যস্থতায় অংশ নেওয়া ওই পক্ষগুলোর প্রতিনিধিরা হতাশ হয়েছিলেন, কারণ যেসব নেতাদের সাথে তখন যোগাযোগ করা হয়েছিল 1/11-এর পরের ইতিহাস মনে করিয়ে দিয়ে ওই নেতারা বলেছিলেন রিফাইন্ড আওয়ামী লীগ সম্ভব নয়। নির্বাচনের পরও বিষয়টি আলোচনায় এসেছিল, তবে কোনো বড় নেতাকে রাজি করাতে পারেনি মধ্যস্থতাকারীরা। ফলে এখন আওয়ামী লীগ নেতারা যে শেখ হাসিনার সাথে ফিরতে চান এই বিষয়টি শুধু দলীয় নেতারাই নন, মধ্যস্থতাকারীর বিদেশি শক্তিগুলো জেনে গেছে। আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য দাবি করেছেন ভারত ও বাংলাদেশের বর্তমান সরকারের কূটনৈতিক সম্পর্ক যে দিকেই মোড় নিক না কেন শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরছেন এটা নিশ্চয়তা তারা পেয়েছেন। এমন দাবির পিছনে যুক্তি কি সে সম্পর্কে ওই প্রেসিডিয়াম সদস্য বলছেন 5 আগস্টের সংবাদ সম্মেলন যাতে না হয় সেজন্য কূটনৈতিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ সরকার অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেখ হাসিনা অনড় ছিলেন এবং বিশ্ব মিডিয়ার মাধ্যমে তিনি বিষয়টি আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরেছেন। আর তারপর তিনি যেসব নির্দেশনা দলের সিনিয়র নেতাদের দিয়েছেন সেখানে এমন কিছু বার্তা আছে যেগুলো এর আগে কখনোই বলেননি। সেই নির্দেশনাগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে সেজন্য দলটির সাবেক সংসদ সদস্যদের বৈঠক ডাকা হয় 18 আগস্ট। কলকাতায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের বাসায় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। 18 আগস্ট বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলটির প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম সভাপতিত্ব করেন। দলটির 50 থেকে 55 জন সাবেক সংসদ সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেওয়া 6 জন সাবেক এমপি বলেছেন শেখ হাসিনার নির্দেশে যারা তার সাথে দেশে ফিরবেন না তাদেরকে আর আওয়ামী লীগে রাখা হবে না মর্মে সিদ্ধান্ত হয়েছে। দলের নেতারা দেশে ফেরার পর তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বৈঠকে একজন সাবেক এমপি ফেরার জন্য প্রয়োজনীয় পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যুতে কথা বলেন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা যখন দেশ ছাড়েন তখন তাদের কাছে নিয়ম অনুযায়ী লাল পাসপোর্ট ছিল, কিন্তু বিগত অন্তর্বর্তী সরকার শুরুতেই আওয়ামী লীগ আমলে লাল পাসপোর্টগুলো বাতিল করেছিল। বৈঠক সূত্রে জানা গেছে পাসপোর্ট বা ট্রাভেল পাসের আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে দলটির সভানেত্রী এ বিষয়ে করণীয় সম্পর্কে জানাবেন। কোন প্রক্রিয়ায় ও কিভাবে দলের সাবেক সংসদ সদস্যরা ফিরবেন সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হলেও কৌশলগত কারণে দলটির নেতারা এ নিয়ে এখনই মুখ খুলতে চান না। তবে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে ডিসেম্বর নয়, দরকার হলে তার অনেক আগে দেশে ফেরার জন্য সাবেক এমপিদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আবার দলের সভানেত্রীর নির্দেশ অনুযায়ী একাধিক গ্রুপকে অগ্রবর্তী দল হিসেবে নানা সময় দেশে আসার জন্য বলা হতে পারে। ফেরার দিন আন্তর্জাতিক গণমাধ্যমে কভারেজ নিশ্চিত করার জন্য দলের কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দেশে ফেরার আগে ও পরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য করণীয় কি সে সম্পর্কেও আলোচনা হয়েছে। আন্তর্জাতিকভাবে আইনি সহায়তা পাওয়ার জন্য ইউরোপের 2টি দেশের সাথে এরই মধ্যে আওয়ামী লীগের নেতাদের আলোচনা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের অনেক সাবেক সংসদ সদস্য নিজেদের উপর নির্যাতনের অভিযোগ এনে এ বিষয়ে ব্যবস্থা নিতে ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ এর কাছে আবেদন করেছেন। অক্টোবরে আইপিইউ এর সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। সেখানেও দেশে ফেরার পর তাদেরকে আইনি সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে। তবে দলটির সাবেক এমপিদের এই বৈঠকে একটি বিষয়ে শঙ্কার কথা উঠে এসেছে, সেটি হলো শেখ হাসিনার প্রত্যাবর্তনের সময় সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে 24-এর আন্দোলনের সময় থানা ও কারাগার থেকে লুট হওয়া অস্ত্রগুলো এই সময় সহিংসতায় ব্যবহৃত হতে পারে এমন আশঙ্কার কথা উঠে এসেছে। দলটি